অসহনীয় যানজটে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকার হানি ফ্লাইওভার। ভেঙে ফেলা ছাড়া বিকল্প নেই বলছে সিটি কর্পোরেশন। গোড়াতে গলতটা ছিল, এটাই স্টাবলিশ। সেটা সাবারিং সাবনাকে আরো এটা যদি ভাঙা না হওয়া পর্যন্ত, নতুন আরেকটা নির্মাণ না হওয়া পর্যন্ত সাবারিং সাবনাকে ঋণ সহায়তা নিয়েও গ্রাহকের টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। ভিন্ন কৌশল অবলম্বন করতে চান গভর্নর। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের তাগিদ। বোর্ডের পুনর্গঠন করে দেওয়া মানে কি আপনি শুধু মেম্বারদের খালি চেঞ্জ করলেন না, তারা তো একটা রিস্ট্রাকচার প্ল্যান তৈরি করবে। আমার মতে একটা কনক্রিট একটা এক্সিট পলিসি করা উচিত। আজ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে। মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা অভিযুক্ত। চট্টগ্রামের সিআরবিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। মিলেছে দেশীয় অস্ত্র, নগদ অর্থ, মোবাইল এবং নেশা জাতীয় দ্রব্য। আটক বেশ কয়েকজন। যশোরের সচ্ছল আওয়ামী লীগ নেতাকর্মীরাও পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের একাধিক ঘর, করছেন বিলাসী জীবনযাপন। অনেক জায়গায় ধর্ণা দিয়েও বরাদ্দ পায়নি গৃহহীনরা। পরমাণু নীতিতে ব্যাপক পরিবর্তন আনল রাশিয়া। প্রচলিত অস্ত্রে হামলা হলেও পারমাণবিক সক্ষমতা বিবেচনা করবে মস্কো। অনেকটাই অকেজো রাজধানীর হানি ফ্লাইওভার। অনিয়ম, অবহেলা আর গাড়ির অতিরিক্ত চাপে ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। টোল দিয়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে যে ফ্লাইওভার বানানো হয়েছিল তা এখন মাথা ব্যথার কারণ। সিটি কর্পোরেশনও বলছে রীতিমতো বোঝা হানি ফ্লাইওভার। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত ও রাকিবুল ইসলাম। সপ্তাহের প্রথম কর্মদিবস সকাল ৯টা। হানি ফ্লাইওভারের প্রবেশপথ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যতদূর চোখ যায় দেখা মিলবে শুধু যানবাহনের সারি। কখনো কখনো যা ছাড়িয়ে যায় সাইনবোর্ড পর্যন্ত। শুধু রোববার নয়, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যারা হানি ফ্লাইওভার হয়ে রাজধানীতে প্রবেশ করেন তাদের প্রতিদিনের সকালটা হয় এমন ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা কেটে যায় যানজটে। আপনার অফিস যদি হয় ৯টায়, বের হইতে হয় ৭টায়, নাহলে অফিস ধরা যায় না। ট্রাফিকটা যদি আরেকটু ভালো করে নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত সকালবেলা এখানে এরকম জ্যাম থাকার কথা না। নামার যে বিষয়টা আর উঠার বিষয়টা, এটার সাথে আমার মনে হয় সামঞ্জস্যপূর্ণ হয় নাই। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট ৪ লেনের মহাসড়কের গাড়ি ফ্লাইওভারের মুখে এসে হয়ে যায় ২ লেন। এতে টোল ব্রিজের মুখে তৈরি হয় বিশাল জটলা। আবার এখানেও ওঠানামা করে যাত্রী। লোকাল যাত্রীগুলো উঠায়, এই কারণে যে রাস্তার সাইডে যে গাড়িগুলো খাড়া করে রাখে, এই জন্যই পেয়ে যায়। যাত্রীটা নামানোর পর দেখা যায় যে একটা গাড়ি স্লো হলো, এটার পিছনে আরেকটা স্লো হলো, এভাবেই ট্রেলটা বেড়ে যায়। দীর্ঘ যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর কয়েক মিনিটে আবারও আটকে যায় চাকা। এবার ১৮ জেলার গাড়ির সাথে যুক্ত হয় ধুলাইপাড় র্যাম্প ধরে আসা দক্ষিণাঞ্চলের গাড়ি। গাড়ির চাপ প্রচণ্ড বাড়লেও নামার সংকুচিত র্যাম্পে যানবাহনের গতি হয়ে পড়ে আরও স্লোথ। ফ্লাইওভারের উপরেই লাগে ঘণ্টাখানেক। টোল ভাড়া দিয়ে রাস্তা পারাপার হই, কিন্তু এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ। ওই যে ঢাকা মেডিকেল দিয়া গাড়িগুলি নামতে পারে না ঠিক মতো। নোয়াখালী থেকে এখানে আসতে লাগে ২.৫ ঘন্টা, কিন্তু ঢাকা ঢুকতে লাগে ২ ঘন্টা। ডাইনে যাবে ঠিক আছে, কিন্তু তারা বাম লেন নিয়ে লাস্টে গিয়ে ডান দিকে মন দেয়, যার কারণে গাড়িগুলো বামের গাড়িগুলো বাঁচাতে পারে না, ডাইনের গাড়িগুলো বাঁচাতে পারে না। নামার পরেও মুক্তি নেই। এখানেই পড়তে হয় লোকাল বাস ঘোরানোর যন্ত্রণায়। রাস্তায় দাঁড়িয়ে বাস প্রতি ৬০ টাকা নিচ্ছেন লাইনম্যান। সিটি কর্পোরেশনের স্লিপ ধরিয়ে টাকা তুলে শৈলী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। টার্মিনালের সাথে সংযুক্ত যে গাড়িগুলা, যেমন টার্মিনালে যে কাউন্টার যেগুলো, এখান থেকেও কাউন্টার গাড়িগুলো তো ৬০ টাকা করে নেয়। আগে এটা ৪ কোটি টাকার টেন্ডার হয়েছে, টেন্ডার আনছে, এই টেন্ডারে বলে ১ বছরের কারণে ওনারা কাটবো। এবার নজর দেয়া যাক প্রায় ১১ কিলোমিটারের এই ফ্লাইওভারটির নিচের সড়কের দিকে। এই অংশটির কথাই যদি ধরা হয়, এখানে নিচের যে মিডিয়ানটি রয়েছে সেটি প্রস্থে ১৭ ফুট এবং পাশাপাশি আরও দুটি যে মিডিয়ান রয়েছে সেগুলোর প্রস্থ ৯ ফুট করে ১৮ ফুট। অর্থাৎ একটি রাস্তার যদি ৩৫ ফুটেই এই মিডিয়ান বা পিলারের অংশে চলে যায়, তাহলে যাতায়াতের রাস্তা থাকবে কোথায়? ফলে যেটি হয়েছে, এরকম সার্বক্ষণিক নিচের যে অংশটি রয়েছে সেটিতে লেগে থাকছে ভয়াবহ যানজট।
পিলারের কারণে সংকুচিত নিচের সড়ক, যত্রতত্র পার্কিংয়ের পাশাপাশি ছোট 2 লেনের দখল বিভিন্ন পরিবহন কোম্পানির। কিন্তু একটা ব্যানারের গাড়ির মনে করেন কাউন্টার দিব, গাড়ি সামনে এনে রাখবো। এটা আসলে ওয়াইল মারা, ঠিক আছে? একটা জায়গা কাউন্টার আছে, এরা জায়গা খালি আছে, গাড়ি রাখে। তারারে বারবার অনুরোধ করার পরেও ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন ত্রুটি ছিল নির্মাণে, এর মধ্যেই ধারণ ক্ষমতা হারিয়েছে ফ্লাইওভারটি। যে আমি চাইলে সরু খুঁটির উপরেও কিন্তু আমি ফ্লাইওভার করতে পারতাম, সেটা না করে আসলে এত প্রশস্ত খুঁটিগুলি দেওয়া হয়েছে অনেকটা জেনে বুঝেই, যাতে করে নিচের সড়কটা ব্যবহারে অনুপযোগী থাকে, সবাই বাধ্য হয়ে উপরে উঠে। তো এখন আমরা দেখছি যেহেতু অনেকগুলি ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ের অংশ হয়ে গেছে, সে কিন্তু আর এটা হজম করতে পারছে না। আমি মনে করি এটা লাইফ টাইমের আগেই তার যে ধারণ ক্ষমতায় সে কিন্তু পৌঁছে গেছে। পরিচালনা প্রতিষ্ঠান স্বীকার করছে না নির্মাণ ত্রুটি। সিটি কর্পোরেশন বলছে এটি ভেঙে ফেলা ছাড়া বিকল্প নেই। এখন নিচের রাস্তাটা সিটি কর্পোরেশনের এন্ডে কিছু কাজ আছে, ওই কাজগুলা যেগুলা করার কথা ছিল কিংবা করার কথা, ওগুলা যদি না হয় আলটিমেট ওই যে দায়টা আমাদের উপরে চলে আসে যে আমরা নিচের রাস্তা সংকুচিত করে রাখছি ফ্লাইওভার ইউজ করার জন্য। মানে গোড়াতে গলতটা ছিল এটাই স্টাবলিশ, সেটা সাফারিং সাবনাকে আরো এটা যদি ভাঙ্গা না হওয়া পর্যন্ত, নতুন আরেকটা নির্মাণ না হওয়া পর্যন্ত সাফারিং সাবনা 2013 সালে চালু হয় গুলিস্তান যাত্রাবাড়ির উপর দিয়ে নির্মিত হানিফ ফ্লাইওভার। এ পথে এখন স্বস্তির বদলে ভোগান্তি নিত্যসঙ্গী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বিনিয়োগের সুরক্ষা চাইলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এস আলম গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপকে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা আখ্যা দেন তিনি। একই সাথে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক পরিচয় দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা প্রাপ্য বলে মনে করেন সাইফুল আলম। বিগত সরকারের আমলে এস আলম গ্রুপ দেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছে, এই অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর কথা বলেন। ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উইকওয়ার্ড অ্যান্ড সালিভান। দুর্বল 7 ব্যাংকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল 10টি ব্যাংক। এই সহায়তা নিয়েও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না ব্যাংকগুলো। কর্মকর্তারা বলছেন চাহিদার তুলনায় বেশি তারল্য সংকট। তাদের অভিমত, শুরুতেই সহায়তা পেলে পুনর্গঠন সহজ হতো। বিশ্লেষকরা বলছেন এসব ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সংকটে থাকা ব্যাংকের বিষয়ে নতুন কৌশল অবলম্বনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর্থিক অনিয়ম, দুর্নীতি আর জালিয়াতির কারণে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক। পট পরিবর্তনের পর এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ ব্যবস্থায় দেয়া হচ্ছে তারল্য সহায়তাও। এখন পর্যন্ত 7টি দুর্বল ব্যাংকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল 10টি ব্যাংক। তবে এ অর্থ চাহিদার তুলনায় অনেক কম, যে কারণে সহায়তা নিয়েও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না এসব ব্যাংক। বেশিরভাগ গ্রাহককে ফিরতে হচ্ছে খালি হাতে, না হয় চাহিদার তুলনায় অনেক কম টাকা নিয়ে। বারবার আসতেছি আমরা, চেক ডিজোনার করতেছে, এরা ক্যাশ দিতে পারতেছে না। পরে আসেন, আগামীকাল আসেন, এইরকম ডেট 4 দিন যাবত দিয়ে দিচ্ছে। আমার বোন অসুস্থ, আইসিইউতে আছে, আমার ইমিডিয়েট টাকা দরকার, ওনারা কোনো কথাই শুনতেছে না। ক্যাশ কাউন্টার প্লাস ম্যানেজার কোনো কথাই শুনতেছে না। ডিপিএসটাও জমা দিচ্ছি না, শুধু উঠাই নিয়ে যাচ্ছি, 2,000 5,000 যাই পারি তাই নিয়ে যাচ্ছি। আমার তো দরকার আজকে টাকাই। আতঙ্কিতরা ওনার ওই বক্তব্য থেকে ওনাকে ফিরে গিয়ে কীভাবে করবে, এটা একমাত্র উনিই ভালো জানেন। ব্যাংকাররা বলছেন পর্ষদ পুনর্গঠনের শুরুতেই তারল্য সহায়তা দিলে সংকট এত দীর্ঘ হতো না। ভেঙে ভেঙে না দিয়ে এককালীন সহায়তা দেওয়ার কথাও বলেন তারা। আমরা টাকাটা ভেঙে না পাই, যদি এট এ টাইম পাই, এগুলো এট এ টাইম যদি আমরা গ্যারান্টি পাই, ওই ব্যাংকগুলোর থেকে এট এ টাইম 1-2 দিনের ব্যবধানে নিতে পারি, তাহলে ওই দেখা যাবে পরে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নেওয়া সহায়তার প্রয়োজন নাও হতে পারে। সঙ্গে সঙ্গেগুলোর থেকে এট এ টাইম 1-2 দিনের ব্যবধানে নিতে পারি, তাহলে ওই দেখা যাবে পরে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নেওয়া সহায়তার প্রয়োজন নাও হতে পারে। সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং ডিলেড অ্যাকশনের সঙ্গে পার্থক্যটা ওই জায়গায়। মানুষ কনফিডেন্স পাচ্ছে না, তার মানে দিন দিন আস্থাটা হারিয়ে ফেলছে। এই হারিয়ে ফেলাটাই আমাদেরকে এখন হ্যাংওভার চলতেছে। আমরা যদি নিজেরা 1 সপ্তাহ 1 মাস কন্টিনিউয়াসলি টাকা দিতে পারতাম,
তাহলে আর এই প্রবলেমটা আমার ধারণা এরকম হতো না। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা না ফিরলে শুধু অর্থ সহায়তা দিয়ে এসব ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। দুর্বল ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও মনে করেন তারা। বোর্ডগুলোর যে আপনি পুনর্গঠন করলেন, বোর্ডের একটা দায়িত্ব দেওয়া উচিত ছিল। যে বোর্ডের পুনর্গঠন করে দেওয়া মানে কি আপনি শুধু মেম্বারদের খালি চেঞ্জ করলেন না, তারা তো একটা রিস্ট্রাকচার প্ল্যান তৈরি করবে তো, তাই না? তো ওদের খালি আমি বোর্ড রিস্ট্রাকচার করে দিলাম, কিন্তু ওরা কোনো প্ল্যান নিয়ে আসলো না, এটাকে রিস্ট্রাকচার করার কোনো পদক্ষেপ নিল না, তাহলে তো কোনো লাভ হলো না। এগুলোর জন্য একটা চিন্তা ভাবনা করা উচিত। আমার মতে একটা কনক্রিট একটা এক্সিট পলিসি করা উচিত। ব্যাংকের অভিভাবক হিসেবে ব্যাংক রক্ষা এবং আমানতকারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তারল্য সহায়তায় কাজ না হওয়ায় বিকল্প কৌশলের কথাও বলেন গভর্নর। সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের। কৌশল অবলম্বন করতে যাচ্ছি, কিন্তু এখন বলবো না, এটা আমাদের সেপারেট ইস্যু হবে। হয়তো দু একদিনের মধ্যে আমাদের কাছ থেকে আবার আপনাদেরকে ডাকবো টু অ্যানাউন্স ইনিশিয়েটিভ, কিন্তু এখন বলবো একটা জিনিসই শুধু বলবো, আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা। দুর্বল সব ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকরাও তাদের আমানত ফিরে পাবে বলেও আশ্বাস দেন গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি সহ ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমাতে বিভিন্ন সময়ে তারা মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ রয়েছে। তাছাড়া অন্যান্য হত্যা মামলায়ও তারা এজাহারভুক্ত আসামি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী নুরনবী সরকার। যাচ্ছি তার কাছে। নুরনবী, আজ কখন নাগাদ সাবেক ৮ সেনা ও পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে তোলা হতে পারে? কেমন দেখছেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জানাবেন। সবে তো শুরু হয়েছে কার্যক্রম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা যে অতিরিক্ত দায়িত্ব সেটি বুঝে নিচ্ছেন। নতুন পুলিশ আজকে যেগুলো মোতায়েন করা হয়েছে সেগুলো আসছেন, আর তাদেরকে 9:30টার পরে 10টার দিকে হয়তো আনা হতে পারে। এদের মধ্যে দুজনকে রাখা হচ্ছে কাশিমপুর কারাগারে, সেখান থেকে আসবেন, এবং কেন্দ্রীয় কারাগারেও আসামিরা রয়েছে। তো তাদের আজকে মূলত এখানে আনা হবে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো তাদের যেহেতু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারা গ্রেপ্তার আছেন, সেই কারণে তাদেরকে এখানে হাজির করা হচ্ছে, এবং হাজির করার পরে যেটা হবে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। এবং এই মামলায় আসলে সহসায় কিন্তু জামিন পাওয়া যায়নি। আগের যেগুলো আমরা দেখেছি, গত পরশুদিনও এখানে কয়েক মন্ত্রীকে আনা হয়েছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং তাদের পক্ষ থেকে হয়তো বা জামিন আবেদন থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের আইনটাই এরকম যে এখানে জামিন পাওয়া খুবই কঠিনতম কাজ। তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরুর যে প্রথম ধাপ, মামলা দায়েরের পরে একবার শুনানি হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে এখানে হাজির করা হচ্ছে এবং তামিল করা হচ্ছে। তারপরে তাদের বিরুদ্ধে যে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার যে গণহত্যার তারা জড়িত ছিলেন, সেগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম করছে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন আসবে, অভিযোগপত্র দাখিলের পরে তারপরে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে, সাক্ষী সাবত শুরু হবে। তারই মূলত প্রথম ধাপ এটি। আজকে দ্বিতীয়বারের মতো আসামি আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন বিচারকরা 10:30টার দিকে সময় দিয়েছেন বিচার কাজ পরিচালনা করার জন্য। নাবিলা। নুরনবী, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সিআরবিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মিলেছে বিপুল দেশীয় অস্ত্র, নেশাজাতীয় দ্রব্য, দামি মোবাইল ও নগদ অর্থ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার। যাচ্ছে তার কাছে। আলামিন, কয়জনকে মোট আটক করা হয়েছে, আর কি পরিমাণ অস্ত্র বা মাদক উদ্ধার করা হলো? যৌথ বাহিনী এই বিষয়ে কি বলছে?
আমার কথা শুনতে পাচ্ছেন আলামিন? শুরু হয়েছে একেবারে সেই অভিযানে আমরা সকাল থেকে ছিলাম এবং সেই অভিযানের থেকে আমরা চেষ্টা করেছি যে অভিযানের যে সর্বশেষ যে ফলাফল সেই ফলাফলটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমরা দেখছি যে এখানে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 জনের মতো এখন পর্যন্ত আটক রয়েছে, যাদের কাছ থেকে এখন পর্যন্ত বলা যেতে পারে যে দেশীয় অস্ত্র, পাশাপাশি নগদ অর্থ এবং বিভিন্ন আমরা দেখছি যে মদের খালি বোতলগুলো এখন এখানে দেখা যাচ্ছে। এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু ছোট ছোট যে ছুরিগুলো থাকে, এগুলো বিশেষ করে যে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয়, সেই ছুরিগুলোও কিন্তু এখানে পাওয়া গেছে। পাশাপাশি রামদা পাওয়া গেছে, কারো কাছে নগদ টাকা পাওয়া গেছে, কারো কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক আমরা দেখছি যে মাদক উদ্ধার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে একজনকে নিয়ে আসা হয়েছে, ওনার নাম হচ্ছে হিরোনি আক্তার, এবং তার কাছে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি ইদু অর্থাৎ মাদক সম্রাট নামে পরিচিত এই এলাকাতে ইদুর বোন হিসেবে এখন বলতে গেলে সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে 7 জনের মতো এখানে আটক অবস্থায় রয়েছেন। তাদের সবকিছু শেষে আমরা হয়তো জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো এখানে যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে আমরা যে সার্বিক অভিযানে আসলে কি কি মিলল সেই বিষয়গুলোই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারো কাছ থেকে স্বর্ণ পাওয়া গেছে, কারো কাছে টাকা পাওয়া গেছে, এবং এই অভিযানটি ভোর 6টা থেকে শুরু হয় এবং আশপাশের অর্থাৎ চট্টগ্রামের সিআরবি এলাকার আশপাশের যে বস্তিগুলো রয়েছে সবকিছু মিলে 1000-এরও বেশি ঘর রয়েছে সেই জায়গাটিতে, এবং সেখানে সেই অভিযানটি অর্থাৎ পুরো বস্তি এলাকাটি সেনাবাহিনী এবং বিজিবি, পুলিশ অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে। এবং সেই অভিযানে আমরা দেখেছি যে তারা প্রতিটি ঘরে যায় এবং তাদের কাছ থেকে যে গোপন যে তথ্য থাকে সেই তথ্য অনুযায়ী তারা সেই ঘরগুলোতে গিয়ে তল্লাশি চালায়। এবং কোনো ঘরে যেটা দেখা যাচ্ছে যে দেশীয় অস্ত্র পাওয়া গেছে, কোনো ঘরে দেখছি টাকা পাওয়া গেছে, নগদ অস্ত্র, কারো কাছে মাদক পাওয়া গেছে। এই সবকিছু মিলিয়ে তাদের আজকের যে অভিযান সেই অভিযান এখন সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং সার্বিক এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। তবে যৌথ বাহিনী তাদের অভিযানের প্রেক্ষিতে যে তথ্যটি জানিয়েছে সেটা হচ্ছে যে তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। তারা অস্ত্র মাদক উদ্ধারে তাদের যে কার্যক্রম সেটা চলবে, পাশাপাশি যে তালিকাভুক্ত সন্ত্রাসীরা রয়েছে তাদেরকেও কিন্তু এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে। এবং এই অভিযান যেটা জানানো হয়েছে যে এটি ধারাবাহিক অভিযানেরই অংশ এবং সেই অভিযান তারা নিয়মিত পরিচালিত রাখবে। সব থেকে বড় কথা হচ্ছে যারা এখন পর্যন্ত আটক হয়েছেন তারা অনেকেই এর মধ্যে মদ্যপ অবস্থায় রয়েছে এবং অনেকে আসলে সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত, আবার হয়তো অনেকে নির্দোষও থাকতে পারেন যাদেরকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে। তাদের সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ তথ্য সেটি পর্যালোচনা করার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এই ছিল আমার কাছে অভিযানের সর্বশেষ। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনা নিউজে আরও থাকছে নেত্রকোনায় ফসলের হাসপাতাল নিয়ে প্রতিবেদন। নিজেদের উদ্যোগে এই সেবা কেন্দ্র গড়ে তুলেছেন জেলার কৃষকরা। রোগবালাই হলে অভিজ্ঞ চাষিরা দেন পরামর্শ। সংগ্রহ করেছেন বিলুপ্ত জাতের ধানও। অনেক উপজেলা থেকে এবং মানিকগঞ্জ থেকে, কুমিল্লা থেকে কৃষকরা এসিয়া গভীর পানির ধানগুলো নিয়ে যাচ্ছে। এটা তো একটা বড় পাওয়া, যে এত জাত আসলে কোথাও পাওয়া যায় না। আমাদের এই উদ্যোগের কারণে বহু জাত এলাকায় ছড়াইছে। দেখতে চোখ রাখুন সংবাদের পরের অংশে। বিএনপির মতো জামায়াতে ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এ মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হলে তা বেশি হয়ে যাবে। ঐক্যবদ্ধ থেকে জঙ্গিবাদ মোকাবেলার আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। 24-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি চান তিনি। 71-এ জামায়াতের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তাদের কোনো ভুল সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবেন। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার অর্ধশতকের বেশি সাংবাদিক অংশগ্রহণ করেন পূর্ব লন্ডনের এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। বিএনপিকে কোর্ট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তো ক্লিয়ার।
আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ যে নিজেরাই দুইবার নিষিদ্ধ করেছে, একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে, সাথে আওয়ামী লীগও নিষিদ্ধ, শেষ নাই, আমরাও নাই। দ্বিতীয়বার নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না, এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, আওয়ামী লীগের 17 বছর জবাবদিহিতা ছিল না, সে কারণেই গুম, খুন, অর্থ পাচার, লুটপাট ও নিশিরাতে নির্বাচন হয়েছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। কর্মশালায় ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপি কিভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেয়া হয়। সারা দেশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে ঢাকা বিভাগের নেতাকর্মীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী তুলে দেয়া হয়। কর্মশালা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমরা যাই করি না কেন, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। তারেক রহমান বলেন, জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগের সময় গুম, খুন, লুটপাট, নিশিরাতের নির্বাচন ও বিদেশে অর্থ পাচার হয়েছে। বিএনপি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে। জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। বিএনপি ঘোষিত 31 দফার মধ্যে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি ও বেকারত্ব দূর করার উপর গুরুত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। যুক্তরাজ্যের NHS এর আদলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই। শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব। ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং দেব, যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন। 31 দফাকে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধায় তিস্তা ও যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার। 2 দফা বন্যার আগে ও পরে বেড়েছে ভাঙন। মাথা গোজার ঠাঁই হারিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। নদীর ডান তীর রক্ষায় প্রায় 4 বছর ধরে প্রকল্প চলমান থাকলেও অগ্রগতিতে সন্তুষ্ট নয় স্থানীয়রা। এরই মধ্যে নতুন নতুন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বর্ষা মৌসুমে 2 দফা বন্যা, এরপর তিস্তা ও যমুনার বিভিন্ন পয়েন্টে ভাঙন। গাইবান্ধায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব নদী তীরবর্তী অনেক পরিবার। সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া ও কাশিমবাজার এলাকায় ভাঙন সবচেয়ে তীব্র। অন্যদিকে নতুন করে ভাঙছে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার কিছু ভূমি। অব্যাহত গ্রাসে 2 মাসে বিলীন 5 শতাধিক পরিবারের বসতভিটা। কয়েকশো একর ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনাও গেছে নদীর করাল থাবায়। 18 ভাঙা দিচ্ছে, ভাঙতে যাতে ভাঙে অতি চাপি, যাতে ভাঙে অতি চাপি, চাপতে অল্পনা জায়গা না নিয়ে সেখানে বাড়ি করে কোনো রকম আসি। আস্তার উপর ডেরা তুলে আসি, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই, জায়গা নেই, জমিন নাই, কোথায় কি করে থাকবো। বছরে 4 ভাঙা 5 ভাঙা করে দেওয়া নাকি দিদি দিতে পরে এই জায়গায় এসে আমরা আচ্ছারাই নিয়ে আসি। তার উপার থেকে ওপারে যাই, ওপার থেকে পারে আসি, জমা জমিন যা আছে সব তো গেছে নদীর মধ্যে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা ও যমুনার ডান তীরে ভাঙন রোধে 46টি প্রকল্প চলমান। 830 কোটি টাকার এই প্রকল্পগুলো 2021 সাল থেকে চলছে। 2026 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি মাত্র 47%। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। 400 কোটি টাকা নদী ভাঙন রোধের প্রকল্প বাস্তবায়ন হয়েছে, কিন্তু কিছু পয়েন্ট এখনও বাকি রয়েছে। সেগুলো কাজ এখনও না করলে
অনেক বাস্তুহারা হয়ে যাবে অনেক লোক। ধীরে ধীরে আস্তে আস্তে চলতেছে, এক পাশে বান্ধা আর এক পাশে ভেঙে যাচ্ছে, এগুলো কাজ তো দ্রুত হচ্ছে না। এখন যে নদীর পানি কমছে, এখন তো দ্রুত গতির কাজগুলো আগে নিয়ে যাওয়া উচিত। টেন্ডার যে বস্তাগুলো আছে এগুলো এখন মনে হয় 50% পড়ছে এবং আরো 50% বাকি আছে। আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, বিভিন্ন জায়গায় কাজ কামের নামে খালি লুটপাট হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলেই কেবল মিলতে পারে সমাধান, বলছে পানি উন্নয়ন বোর্ড। বিগত বছরে প্রায় 2 কিলোমিটারের মতো জরুরি প্রতিরক্ষার কাজ বাস্তবায়নের মাধ্যমে ভাঙন প্রশমিত করছি। তবে স্থায়ী সমাধানের জন্য আমরা একটি প্রকল্প প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আশা করতেছি যে আমাদের যে প্রস্তাবিত প্রকল্পটি আছে এটি অনুমোদন এবং বাস্তবায়ন হয়ে গেলে বিশেষ করে তিস্তার বাম তীরে কোনো নদী ভাঙন থাকবে না। ভাঙন তীরবর্তী এলাকা চিহ্নিত করে দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়ন চায় নদী তীরবর্তী এলাকার মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ফসলের হাসপাতাল শুনতে অবাক লাগলেও অভাবনীয় এই উদ্যোগ নিয়েছেন নেত্রকোনার কৃষকরা। উৎপাদিত ফসলের রোগবালাই হলেই এলাকার অভিজ্ঞ চাষিদের পরামর্শ নেওয়া হয়। অবশ্য বেশি জটিল সমস্যার সমাধান দেন কৃষি কর্মকর্তারা। এই পদক্ষেপে জেলার আশপাশের কৃষকদেরও বাড়ছে আগ্রহ। রোগী বা প্রাণী নয়, ফসলের সেবায় তৈরি হলো গোটা একটি হাসপাতাল। তাও খোদ কৃষকরাই নিয়েছেন এই উদ্যোগ। উৎপাদিত ফসলের রোগবালাই হলেই এলাকার অভিজ্ঞ চাষিদের ডেকে নেওয়া হয় পরামর্শ। জটিল কিছু হলে নেওয়া হয় স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতামত। শুধু তাই নয়, নেত্রকোনার আটপাড়া উপজেলায় তোষাইপাড়ের কৃষক সংগঠন নামের এই প্রতিষ্ঠানে 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ডও গড়েছেন তারা। হাসপাতালটা চালানোর উদ্দেশ্য হইলো এই যে ফসলের রোগবালাই হইলে এই যে আমরা এনে বইয়া পরামর্শ করিয়া কি ব্যবস্থা নেওয়া যায় আলাপ আলোচনা করি। 2009 টাকিয়া এখন 24 পর্যন্ত 9টা জাত টাকিয়া, এখন এই যে আপনার 504 জাত, এটি সবই আমি সংগ্রহ করতেছি। স্থানীয় ও বিলুপ্ত জাতের ধান নিয়েও গবেষণা করছেন সংগঠনের কৃষকরা। অল্প খরচে যে ধান অধিক ফলন দেয় সেটা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করেন তারা। নিজ ফসল রক্ষণাবেক্ষণ এবং রোগবালাই হতে রক্ষা পেতে এই উদ্যোগে আগ্রহ বাড়ছে জেলার আশেপাশের কৃষকদেরও। অনেক উপজেলা থেকে এবং মানিকগঞ্জ থেকে, কুমিল্লা থেকে কৃষকরা এসিয়া গভীর পানির ধানগুলো নিয়ে যাচ্ছে। এটা তো একটা বড় পাওয়া, যে এত জাত আসলে কোথাও পাওয়া যায় না। আমরা এটি কোনো বিক্রি করি না, আমাদের এই উদ্যোগের কারণে বহু জাত এলাকায় ছড়াইছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, এ উদ্যোগে সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে। প্রায় এখানে 40-45টার মতো ভিন্ন ভিন্ন জাতের ধান এখানে আবাদ করা হয়েছে। এটি আমাদের দেশের যে বৈচিত্র্যময় ধানগুলি ছিল সেগুলি জাতগুলি মাঠ পর্যায়ে ধরে রাখার জন্য তাদের উদ্যোগটাকে আসলে একটা প্রশংসার দাবিদার। সরকারি বেসরকারি পর্যায় থেকে এ ধরনের সংগঠনকে সহযোগিতা করে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। আমরা এই পর্যায়ে রাজবাড়ীর বাজারের পরিস্থিতি জানবো। যুক্ত হবেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, বাজারে শীতের সবজি সরবরাহ আর দাম কেমন দেখছেন? এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দর জানাবেন। নাবিল, আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী জেলা শহরের অন্যতম একটি বড় বাজার, যেটিকে বলা হয় রাজবাড়ী শ্রীপুর। এই শ্রীপুরে কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু এক পাশে সবজি বাজার, অন্য পাশে ঠিক মাছের বাজার রয়েছে। তো আপনি যেটি বলছিলেন যে আসলে শীতের সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, তবে শীতের সবজি বাজারে উঠতে শুরু করলেও কিন্তু যে দামটা সেটি কিন্তু এখনো ক্রেতাদের নাগালের বাইরে বলে ক্রেতারা কিন্তু অভিযোগ করছেন। আজকে কিন্তু আমরা এই বাজারে এসে দেখেছি সকাল থেকেই এই বাজারে যে ফুলকপি রয়েছে সেটি 100 টাকা, বাঁধাকপি 60 থেকে 70 টাকা, বেগুন 50 থেকে 70 টাকা, লাউ ছোট বড় পরিসরে 50 থেকে 70 টাকা, কাঁচামরিচ 100 টাকা, পটল 60 টাকা, উস্তে 80 টাকা, এরকম বিভিন্ন দামে কিন্তু এই সবজিগুলো বিক্রি হচ্ছেন। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের শাক আমরা দেখেছি, লাল শাক, সবুজ শাক, পালং শাক, এইগুলোও কিন্তু যে মোঠা বা আটি এই এলাকায় যে এক আটি বলে, এক মোঠা কিন্তু 10 থেকে 15 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো সে পরিসরে কিন্তু সব মিলে যদি বলা যায় যে বাজারে যে সবজি, সেই সবজি কিন্তু এখনও কিন্তু যে দাম সেটি কিন্তু ক্রেতাদের নাগালের বাইরেই। শুধুমাত্র 50 টাকার নিচে রয়েছে যে মূলাটাই কিন্তু সেই 50 টাকার নিচে রয়েছে বলে আমরা অনেক ক্রেতারা
তাই জানিয়েছেন। তাছাড়া কিন্তু সব সবজির দামই কিন্তু বলা চলে যে এখন আকাশ ছোঁয়া, এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন বা কৃষি চাষিরা রয়েছেন তারা কিন্তু বলছেন শীতের সবজি পুরোপুরি এখনো বাজারে উঠতে শুরু করেনি। তাছাড়া অতিবৃষ্টিতে তাদের সবজি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে, এবং আরও কিন্তু 15 থেকে 20 দিন বা 25 দিন লাগবে কিন্তু এই শীতের সবজি পুরোপুরি বাজারে উঠতে। তো এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সবজির সরবরাহ হয়ে থাকে। তো যে সবজির দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে, এবং ক্রেতাদের দাবি যে সবজি সহনীয় পর্যায়ে আনতে কিন্তু যে ভোক্তা অধিকার বা বাজার মনিটরিং সেটি যেন অব্যাহত থাকে বলে আমাদেরকে জানিয়েছেন। নাবিলা। রুবেল, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ক্যাম্পাসের নতুন কলাভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানার রাচিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা। গুরুতর অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়, পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানকার চিকিৎসক রাচিকে মৃত ঘোষণা করেন। আশ্রয়নের ঘরে এসি ফ্রিজ নিয়ে বিলাসী জীবন। কেউ 6টি, কেউ আবার বাগিয়েছেন 4টি ঘর। যশোরের মনিরামপুরে আশ্রয়নের ঘর বরাদ্দে 9/6 অভিযোগ উঠেছে। ভূমিহীনদের ঘর বিতরণে নজিরবিহীন অনিয়ম, অথচ গ্রামটিতে গৃহ ও ভূমিহীনের অভাব নেই। এক টুকরো জমি নেই, পরের জায়গায় বসবাস। স্বামী সন্তান আর নিজেও শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন। যশোরের মনিরামপুর উপজেলার খাটোয়া গ্রামে ডলি খাতুনের হতদারিদ্রতার সাক্ষী দিচ্ছে তার জীর্ণ ঘর বাড়ি। একটি পাকা ঘরের জন্য ঘুরেছেন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে, তবুও মন গলেনি কারো। আমরা অনেক খুব গরিব দরিদ্র, অনেক মানুষের বাসায় থাকি। আমাদের সব ঘর হলে ভালো হতো সরকারের থেকে। ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে, থাকারও জায়গা নেই। ছেলেটাও প্রতিবন্ধী, বউটাও প্রতিবন্ধী, স্বামীটাও প্রতিবন্ধী। মাত্র 1.5 কিলোমিটার দূরে মধুপুর আশ্রয়ন কেন্দ্র, যেখানে ডলি খাতুনের মতো ভূমিহীন ও দরিদ্রদের ঘর দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বিগত সরকারের সময় বাস্তবায়িত এই প্রকল্পের ঘরগুলো পেয়েছেন আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মী আর প্রভাবশালীরা। সেখানে বিলাসী জীবন কাটাচ্ছেন অনেকে। টাইলসে মোড়ানো ঘর, এসি, ফ্রিজ সহ দামি আসবাবপত্রের ঠাসা এমন 6টি ঘরের মালিক আলতাফ হোসেন একাই। আমার বড় ছেলে এসির ওই দোকানে চাকরি করে, ওই দোকানে এসি ম্যানেজার। তো এবছর জানুয়ারি মাসের কথা বলছি, এবার খুব প্রচন্ড গরম ছিল। তা আমার বাসা আবার আপনার তো গরম লাগে, তা আমি দুটো এসি কিনি। আমার 3 ছেলে, আমার দুটো স্ত্রী, আমার মোট এই আমাদের প্রত্যেকের নামে এই ঘরটা কীভাবে দিয়েছে, এই জমিতে আমরা মামলা করে যাচ্ছিলাম। তাদের যাকে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তারা যাচাই বেচাই করে এটা ঘর আমাদের দেশে। আলতাফের মতোই আরেক প্রভাবশালী স্থানীয় চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের আত্মীয় এজাজুল হক মধু বাগিয়েছেন 4টি ঘর। একটা ঘর ছিল, আমি না থাকলে সেটা বাতিল হয়ে সেখানে অন্য লোক বাস করে। আমার মেয়ের নামে একটা ঘর আছে, আর আমার ভাইজির নামে আর ভাগ্নির নামে। 7 জনের নামে আছে। এখন এই ঘরে তারা এখন এখানে থাকে না, তারা মালয়েশিয়ায় থাকে, বিভিন্ন কাজে আছে, ঘরে কেউ থাকে না। দল ক্ষমতায় থাকার কালীন ওরা জোর করে নেই। স্থানীয় চেয়ারম্যানের দাবি, তার আগের জনপ্রতিনিধির সময় এসব অনিয়ম হয়েছে। বিবেচনা করার দরকার ছিল যে একই ব্যক্তির নামে 6টা ঘর দেবো, একই ব্যক্তি একই পরিবারের কাছে 4টে ঘর দেবো। এটা আমার আসলে আমি বুঝি আসে না যে কেন আমরা এই কাজটা করব। আমার মনে হয় এর পিছনে কোনো কালো হাত অথবা দুর্নীতি অবশ্যই আছে। জেলা প্রশাসক বলছেন, বরাদ্দে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এই বিষয়ে আমাদের স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি আছেন, তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য। তদন্তে যদি অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। 2021 সালে বরাদ্দ দেওয়া 2 শতক জমির উপর নির্মিত আশ্রয়নের প্রতিটি ঘরে 2টি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ দেখানো হয়েছে 2,84,000 টাকা। আমিন বাবু, যমুনা নিউজ। পুরো কুতুবদিয়ায় বিদ্যুৎ পৌঁছেছে। বঞ্চিত শুধু আজমপুর কলোনির 5 শতাধিক পরিবার। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের 1.5 বছর পরও সংযোগ পাননি তারা। ঘরে জ্বলে না আলো, স্কুলে মসজিদে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এমন বঞ্চনায় ক্ষুব্ধ স্থানীয়রা।
কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনিতে ৫ শতাধিক পরিবারের বসবাস। সবার আছে জাতীয় পরিচয়পত্র, নিয়মিত দেন হোল্ডিং ট্যাক্স, কিন্তু আজ পর্যন্ত মেলেনি বিদ্যুৎ সংযোগ। আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি ট্যাক্স দিই না সরকারকে? এখন আর দেশের কারণ আসছে তোর কারণকে আর না পাইতাম আর হাজত ফুটুড়ি না পারে আর রাতে একখানা পয়েন্ট লেখাপড়া করলে রাত দিয়ে লেখাপড়া করি না পারে। সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পাচ্ছে এই দ্বীপাঞ্চলের সব গ্রামের মানুষ। শুধু আজম কলোনিতে সংযোগ না দেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদেও জ্বলছে না আলো। গরম বেশি পড়ে। মসজিদের আমরা ইমাম সহ মুসল্লিরা আমরা এলাকাবাসী সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত, আমরা বৈষম্যর শিকার। নারা সাইড হাতে বিদ্যুৎ আসছে আর বিদ্যুৎ না দিলে নারা বঞ্চিত করেন না। আর গিয়ে আর দোয়ানোর উদ্দি সবা লাইন সবা তাকে আর না পাইলে আর ব্যবসায়ী গাঙ্গ ছিল আর গরিব মানুষ বাজে। আওয়ামী লীগ সরকারের আমলে বসবাসকারীদের উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর নির্মাণে বাধা দেয় এ বঞ্চনা বলে দাবি স্থানীয়দের। আমাদের উচ্ছেদ করে এখানে মুজিব বর্ষের ঘর দিতে চাইছিল, কিন্তু আমরা ফাড়াবর্ষী একসাথে মিলি আমরা এদেরকে প্রতিহত করছি। খাদ্যমতে বিদ্যুৎ গেছে কিন্তু আমাদের আজম করে আমরা এখানে বঞ্চিত, আমরা এখানে বিদ্যুৎ পাইনি। এই মানুষগুলোর পাশে আপনার দাঁড়ান, অবিলম্বে বিদ্যুৎ বিভাগ যেন তাদেরকে কষ্ট দূর করে, বঞ্চনা দূর করে, বৈষম্য দূর করে তাদের অধিকার নিশ্চিত করে। বঞ্চিত এই কলোনির আধা কিলোমিটার দূরেই স্থানীয় বিদ্যুৎ অফিস। ইওনো মহোদয় ডিসি মহোদয়ের সাথে কথাবার্তা বলে এটার একটা সমাধানের পথ খুঁজতেছেন, এরকম আশ্বাস আমাকে আমার দপ্তরকে জানিয়েছেন। ইতিহাস মতে ১৯৬০ সালে ঘূর্ণিঝড়ের পর বেড়িবাঁধ নির্মাণের জন্য এসব পরিবারকে অন্য এলাকা থেকে সরিয়ে এখানে পুনর্বাসন করে তৎকালীন সরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চাঁদপুরে নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জেলেদের আটক করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, জাল জব্দ এবং নৌকা ভেঙে দেওয়া হয়। ক্ষুব্ধ জেলেরা এরই মধ্যে নৌ পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ঘটনা খতিয়ে দেখতে মিলেছে তদন্তের আশ্বাস। নেই মাছ শিকারে কোনো বিধিনিষেধ, তাই পদ্মা মেঘনায় এখন অবাধ বিচরণ চাঁদপুরের জেলেদের। দিনরাত ফেলছেন জাল। তবে মাছ ধরতে গিয়ে নৌ পুলিশের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জেলেরা। দাবি, মামলার ভয় দেখিয়ে অসাধু কিছু পুলিশ টাকা আদায় করছে, তা না দিলে জব্দ করা হচ্ছে নৌকা আর জাল। এতে নদীতে নামতে ভয় পাচ্ছেন অনেকে। নাও চালান পুলিশে লেগে গেলে টিয়া দিতে পুলিশের 20,000 30,000 দিলে সারে, না দিলে মনে করেন জেলে ঢুকিয়ে দেয়। নদীতে নামলে প্রশাসন খুব সমস্যা করে, ঝামেলা করে। আমগো হইলো ক্ষুদ্র চালানলে অনেক সময় মনে করেন না আমগুলো খুব ঝামেলা করে প্রশাসন। পুলিশে জ্বালায়, নাও ধরে লইয়া যায়, সাজা দিয়া লায়। হয়রানির বিষয়টি এরই মধ্যে নৌ পুলিশ সুপারকে জানিয়েছেন ভুক্তভোগীরা। দাবি করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। আমার নৌকার ভিতরে 8টা টেম্পু মাছ আসিল, সেই মাছটা লইয়া গেছে, নিয়ে আমাদের টাকা চাইছে 10,000 টাকা। জাল লইয়া যায়, মানুষে ভিড়ায় মারে, টিয়া আইতে সামনে মনে করেন জাল দিয়ে দিব, লাস্টে ডরের ভয়ে আমরা টাকা দিই। যারা আমরা জেলে জাল বাই কিন্তু আমরা জালের দাম নাই 5,000, কিন্তু পুলিশে আমাদের টাকা নিব 10,000 15,000 টাকা, না দিলে মামলা দিব। নৌ পুলিশ সুপার জানালেন, জেলেদের অভিযোগের সত্যতা যাচাইয়ে একজন সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ জাল দিয়ে মাছ শিকারের আহ্বান জানান তিনি। তাদের একটু অভিযোগ আছে, তো সেই বিষয়ে তারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। তাদের অভিযোগ আমি আমলে নিয়েছি এবং আমার এখানকার একজন সার্কেল সহকারী পুলিশ সুপার তাকে দায়িত্ব দিয়েছি বিষয়টা তদন্তের জন্য। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে আইন শৃঙ্খলা রক্ষায় 5টি ফাঁড়ি ও 1টি থানা পুলিশ দায়িত্বে আছে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 45,000। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নিজেদের সুরক্ষা নিশ্চিতে অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নেবে রাশিয়া, আর তা পর্যবেক্ষণ করতে হবে ন্যাটোকে। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। G20 সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন সম্প্রতি যে অস্ত্র ব্যবহার করেছে তা বুঝিয়ে দিয়েছে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে এবং কোন দিকে যাচ্ছে। এটা ইতিবাচক কিছু নয় বলে জানান এরদোগান।
মস্কোর পরমাণু হামলার হুমকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আত্মরক্ষায় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা আছে রাশিয়ার। মস্কোর অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত ন্যাটোর, এমন মন্তব্যও করেন। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সাথে সুসম্পর্ক রক্ষার কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তেজনা নিরসনে শান্তির আহ্বান জানান দুপক্ষকে। সবকিছুর আগে নিজেদের সুরক্ষায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার সক্ষমতা আছে রাশিয়ার। নেটো সদস্য হিসেবে আমাদেরও নিজেদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া উচিত। রাশিয়াও আমাদের প্রতিবেশী, ইউক্রেনও। এই মুহূর্তে দুই পক্ষের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে আমাদের। পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। পরিবর্তিত নীতি অনুযায়ী এখন রুশ ভূখণ্ডে প্রচলিত অস্ত্র দিয়ে হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এমনকি মিত্র দেশের ওপর হামলাকেও বিবেচনা করা হবে রুশ সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে। ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতি দুদিনের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করল ক্রেমলিন। নীতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়ে গেল রোববার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জেরে নিজেদের পরমাণু নীতিতে অবিশ্বাস্য পরিবর্তন আনল মস্কো। পরিমার্জিত এই নীতিতে থাকছে এমন কিছু শর্ত যার অধীনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিবেচনা করবে রাশিয়া। বলা হচ্ছে, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশও যদি কোনো পারমাণবিক রাষ্ট্রের সমর্থনে হামলা চালায়, তবে তা যৌথ হামলা হিসেবে বিবেচনা করবে রাশিয়া। মিত্র দেশগুলোর ওপর আগ্রাসন থামাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে রাশিয়ার। এটি নীতিতেও উল্লেখ করা হয়েছে। পারমাণবিক রাষ্ট্রের সমর্থন নিয়ে কোনো অপারমাণবিক রাষ্ট্র রুশ ফেডারেশনে হামলা করলে তা যৌথ হামলা হিসেবেই বিবেচনা করা হবে। পরিবর্তিত নীতিতে পারমাণবিক অস্ত্র ছাড়াও প্রচলিত যে কোনো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করলেও হামলাকারীর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। বেলারুশ কিংবা মিত্র যে কোনো দেশের উপর হামলাকেও রাশিয়ান সার্বভৌমত্বে আঘাত হিসেবেই দেখবে মস্কো। বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ রাখতে সিদ্ধান্তটি জরুরি ছিল। রাশিয়া সবসময়ই পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের মাধ্যম হিসেবেই দেখে। পারমাণবিক হুমকি কমাতে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের উত্তেজনা দমাতে মস্কো সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রুশ ফেডারেশন ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, জোটভুক্ত কোনো দেশ যদি রাশিয়ায় হামলা করে তাহলে সেটিকে সমগ্র জোটের হামলা হিসেবে বিবেচনা করবে পুতিন প্রশাসন। গেল সেপ্টেম্বরে পরমাণু নীতিতে পরিবর্তন আনার প্রস্তাব ওঠে রাশিয়ায়। প্রায় 2 মাস পর ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিনে এর অনুমোদন দিল ক্রেমলিন। অনিক রহমান, যমুনা নিউজ।